তো এই দেখো সাত সকালে বসে আম নিয়ে বসছি, কাঁচা আম। তো এবার তো আচার দেওয়া হলো না, তাই ভাবলাম যে একটু আচার দিয়ে ফেলি। বৃষ্টি হয়ে গেল কয়দিন আগে, আর এই তো আমগুলো ছিলে নিব। তো অনেক কাঁচা আম আম নিয়ে আসছিল বাসায়, তাই ভাবলাম যে যাই হোক একটু আচার দিয়ে ফেলি। আর এই যে রসুন ছিলে কেটে নিয়েছি। আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো, আমরাও আল্লাহর মধ্যে বেশ ভালো আছি। তো এই দেখো এই আমগুলো এভাবে ছিলে ফালি ফালি করে কেটে নিলাম। তো এই যে আরও কাটবো। তো আমগুলো আসলে কি আচারের জন্য উপযুক্ত হয় নাই, কারণ আমের জন্য মানে আমের আচারের জন্য হচ্ছে আশালা আম হচ্ছে সবচেয়ে ভালো। তো এটা আসলে বেশি একটা আঁশ না, খুবই কম। আর মনে হয় একটু খাট্টা মিঠা টাইপের আম, মানে একটু মিষ্টি মিষ্টি ভাব আছে। তো যাই হোক আমগুলো ওইভাবে কেটে এখন আমি লবণ মাখিয়ে রেখে দিব ঘন্টাখানিক, আমের যে পানি আছে সেটা বের হওয়ার জন্য। তো এই তো সবগুলো আমার আম কাটা হয়ে গেছে, আর এখন আমি সবগুলো আমগুলো মেখে নিচ্ছি। আমের আচার বানাতে গেলে আসলে অনেক কষ্ট, সারা দিনটাই লাগে আমের পিছনে খাটতে। তো এই তো এখন ভালো করে মেখে এটাকে আমি এখন রেখে দিব ঘন্টাখানিক, তাহলেই একটু পানি আমের যে পানিটা আছে সেটা বের হয়ে যাবে। আর এই দেখো এখানে নিয়েছি রসুন বাটা, আদা বাটা, যদিও এতগুলো লাগবে না, বেশি বাটা হয়ে গিয়েছে। আর এখানে আমি ভাজা পাঁচফোড়ন গুঁড়া করে নিয়েছি, পাটায় পিষে নিয়েছি। ব্লেন্ডারে দিলে বেশি একটা হয়ে যাবে, পাউডার বেশি হয়ে যায়। তা আধা ভাঙ্গা করে একটু নিলাম। আর এখানে নিয়েছি দেখো, তো এটা হচ্ছে সরিষা বাটা, সরিষাটা বেটে নিয়েছি, লাল সরিষা বাটা। আর এটা পাঁচফোড়ন বেটে নিয়েছি ভেজে। আর যদিও সরষাটা আমি ভাজি নাই, ওটা মানে এমনিই পাউডার করে নিয়েছি। আর এই যে তেল তেল অনেকগুলোই আনিয়ে রেখেছি। তাতে হবে কি মানে একটু শর্ট পড়ে গেছে, তার জন্য আমি আবার একটু তেল আনাই নিলাম, সরিষা তেল। এটা একদম খাঁটি সরিষা তেল, আমাদের এখানে ভাঙায়, সেখান থেকেই আমি নিয়ে আসছি। তো এই দেখো আমগুলো পানি কত বের হয়ে গিয়েছে, অনেক পানি বের হয়েছে। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখো, একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো এই দেখো আমি এখন ওখান থেকে তুলে মানে পানি থেকে তুলে এখন আমগুলো আবার অন্য একটা সসপ্যানে মেলে দিচ্ছি, কারণ এর মধ্যে যা পানি আছে সেটা ফ্যানের নিচে রাখলে তো বাতাসে শুকিয়ে যাবে। আর আমের শত্রু হচ্ছে, বড় শত্রু হচ্ছে পানি। আমের মধ্যে যদি একটু পানি থাকে বা আচারের মধ্যে কোনোভাবে যদি একটু পানির কোনো স্পর্শ হয়ে থাকে তাহলেই আচার গেল। এর জন্যই মানে খুব সাবধান। আমের শত্রু হচ্ছে, সরি, আচারের শত্রু হচ্ছে পানি। কোনোভাবেই পানি থাকা যাবে না, থাকলেই হয়তো আচারে কেমন একটা ফাঙ্গাস টাইপের পড়তে পড়ে যায়। তা আচারের খেতেও ভালো ভালো লাগে না, কেমন একটা গন্ধ আসে। তো দেখো এই তো আমি ফ্যানের নিচে রেখে দিয়েছি, আমগুলো ভালোই শুকিয়ে গিয়েছে। তো দেখো এই তো আমের গায়ে এক ফোঁটাও পানি নেই। তো সব শুকিয়ে নিয়েছে, আর এখন আমি আচারটা তৈরি করব, এর জন্য চুলাতে বড় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। আর এতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তো হাঁড়িটা আমার গরম হয়ে গিয়েছে, আর এখন আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। তো এই দেখো একদম খাঁটি সরিষার তেল, কিন্তু অনেক ঝাঁজ, আমার এখনই চোখ জ্বলতেছে। তো যাই হোক এই তো আমি হাঁড়ির মধ্যে তেল যতটুক লাগবে ততটুক দিয়েছি, আরও দিতে হবে তেল, আসলে এটুকু হবে না, আমি একটু একটু করে তেলগুলো দিব। আর এরপরে আমি তেলটা গরম হয়ে গেছে, এখন আমগুলো আমি দিয়ে দিচ্ছি। তো এই তো এক এক করে সব আমগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আর আম আর তেল মানে একদম মানে মাখা মাখাটা হবে, বেশি তেল দেওয়া যাবে না, মানে একটু মাখা মাখা হলেই হবে। আর এখন এই যে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি, এর মধ্যে কিন্তু আমি আরও তেল দিয়েছি, একবারে সব দেইনি, আমি অল্প অল্প করে আচারের মধ্যে তেল দিচ্ছি আর নাড়ানাড়ি করছি। আর এই আম মানে আঁশ নাই তো, ভেঙে যাওয়ার একটা খুব ভয় থাকে। ভেঙে যাবে আমি জানি, কারণ এই আমে আঁশ নাই। তো যাই হোক এই দেখো আমি এখন আদা বাটা দিয়ে দিচ্ছি কিছুটা, ধরো 2 টেবিল চামচ হবে আদা এতটুক দিয়ে দিচ্ছি। তো দিয়ে এই যে ভালো করে নেড়ে নিচ্ছি।
আর আচার বানাতে গেলে তো ঘরে সব ঘ্রাণ ছড়িয়ে যায়, মনে হয় যে বাসার মধ্যে আজকে কি জানি আচার বানানো হচ্ছে, এই অবস্থা। তো ওই বছরও তো আচার দেওয়া হয় নাই, তো আগের আচার যে ছিল সেটাই আমার অনেকখানি ছিল, তো শেষ হয়ে গিয়েছে, সেই আচারও আমার শেষ। তো এই বছর আমার নতুন করে আচার দেওয়া লাগবে, এর জন্যই এখন আচার বানাচ্ছি। আর এই দেখো দিয়ে দিলাম রসুন বাটা। তো 2-4 চামচ আমি রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে যে এখন একটু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। ওই 1 টেবিল চামচের রসুন বাটা দিলেও হবে। তো যাই হোক, এই যে আমি এখন আস্তে আস্তে করে নেড়ে নেড়ে নিচ্ছি, কারণ আমগুলো নরম ভেঙে যাবে এই ভয়ে। তো এরপরে আমি দিয়ে দিচ্ছি, দেখো ওই যে তেলটা উপরে উঠে আসছে, আর এখন আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। আর আচারের মধ্যে একটু হলুদের গুঁড়া না দিলে আসলে আচারের কালারটাও ভালো লাগে না, কেমন দেখা যায় পরে, কেমন একটু কালো কালো কালচে কালচে হয়ে যায়। যদিও হলুদটা আমি ভাবছিলাম যে আচার লবণ যখন মাখিয়েছিলাম তখন হলুদটা মাখিয়ে দেওয়ার জন্য, কিন্তু হয় কি এই যে চুলা অনেকক্ষণ ধরে নাড়ানাড়ি করব, এতে কিন্তু হলুদটা থাকলে হয় কি একটু পোড়া পোড়া, মানে একটু কালচে কালচে হয়ে যায়, এর জন্য আমি হলুদটা পরেই দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো, ঝাল যতটুকু খাওয়া লাগবে, মানে যে যতটুকু ঝাল পছন্দ করে সেই পরিমাণে আমি মরিচ দিয়ে দিচ্ছি। তো আমি বেশি একটা ঝাল করব না, এর জন্য অল্প মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তোমরা চাইলে একটু বেশিও দিয়ে দিতে পারো, কারণ বেশি যদি ঝাল খাও। তো এই তো ভালো করে আমি আচারটা খুব সুন্দর করে নেড়ে নিচ্ছি। কালারটা কিন্তু খুব সুন্দরই হবে। আর এখন আমি দিয়ে দিচ্ছি এই যে সরিষা গুঁড়া করে ফেলেছি, গুঁড়া করে নিয়েছি, এই লাল সরিষা আছে না, সেটাই আমি একটু গুঁড়া করে দিলাম। আমি কিন্তু কোনো কিছুতে পানি, এই সরিষাটাকে কিন্তু মানে ব্লেন্ডার করলে একটু পানি দেওয়া লাগতো, সেই জন্য আমি পাটায় পিষে নিয়েছি শুকনাভাবে। পানি আসলে ব্যবহার করা আসলে ঠিক না, আচারের শত্রু হচ্ছে পানি। তো যাই হোক, এই হচ্ছে চিনি। এখন আমি এটা একটা টক মিষ্টি ঝাল আচার তৈরি করব, এর জন্য আমি দিয়ে দিলাম চিনি স্বাদ মতো, যতটুকু লাগবে ততটুকু আমি দিলাম। তোমরা ইচ্ছা করলে আরও বেশি চিনি দিয়েও দিতে পারো, এটা যার যার স্বাদের উপরে, তোমার যেরকম যতটুকু মিষ্টি টক ঝাল খেতে ইচ্ছা করে সেইভাবেই তুমি সেই পরিমাণে চিনিটা তুমি ব্যবহার করতে পারো। তো আমি বেশি একটা দেইনি, বেশি একটা চিনি দেওয়া লাগবে না, এমনি আমার আমটা একটু মিষ্টি মিষ্টি আছে, টক খাট্টা মিঠা যে আম বলে সেটাই। তো আর এর মধ্যে আমি একটু ভিনেগার দিব, ভিনেগার না দিলে আসলে এই আচার বাইরে যতই বলুক না কেন সবাই, ভিনেগার না দিলে আচার ভালোই থাকে না। কিন্তু আমার ক্ষেত্রে হয়, সবার ক্ষেত্রে আমি জানি না কি হবে, কিন্তু আমার ক্ষেত্রে হয় যে ভিনেগার না দিলে আচারটা ভালো থাকে না। না হলে এই আচার ভিনেগার না দিলে এই আচার ফ্রিজেই রাখা লাগে। আর ফ্রিজে যদি আচার রেখে খাওয়া লাগে তাহলে তার কি বলবো, আচারের একটা ভালো ঘ্রাণ, একটা ফ্লেভার আসে, সেটা কিন্তু ফ্রিজে রাখলে আর থাকে না। এটা মাঝে মাঝে রোদে দিলে একটা ভালো একটা ঘ্রাণ আসে। তো যাই হোক, এর মধ্যে এবার আমি দিয়ে দিব পাঁচফোড়ন ভাজা, যে পাঁচফোড়ন ভেজে রেখেছি, এই যে দেখো একটু আধা ভাঙা করে রেখেছি, আর এটাই আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি। আর পাঁচফোড়ন ঘ্রাণটা কিন্তু অনেক ভালো লাগে। তো দেখো, এই দেখো আমি নেড়ে চেড়ে নিয়েছি, আর আমার আচার কিন্তু এই দেখো ভেঙে গিয়েছে সব। আর আচার হয়ে যাবে যখন তেলটা উপরে এসে যাবে তখন কিন্তু আচার হয়ে যায়। তো আমার আচার কিন্তু হয়ে গিয়েছে, আমি লাস্ট মুহূর্তে আমি পাঁচফোড়নে গুঁড়ো দিয়ে নামিয়ে নিলাম। তো দেখো এই যে আমার আচার হয়ে গেল। তো এখন এটা ঠান্ডা হওয়ার পালা, ঠান্ডা হয়ে গেলে আমি তারপরে বয়মে ভরে নিব। তো দেখো এই যে আমার আচারটা ঠান্ডা হয়ে গিয়েছে। তো এখন আমি আচারগুলো বয়মে ভরে নেব। তো বয়মগুলো এই যে ধুয়ে নিয়েছি, আর ধুয়ে একটু সরিষার তেল ভিতরে দিয়ে মাখিয়ে নিয়েছি। তো দেখো আচারটা মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ খুব আঠালো হয়েছে। আর কি আর বলবো, আম তো গলেই গেল, একটু শক্ত শক্ত থাকলে খুব ভালো হতো। তো এই তো বিসমিল্লাহ বলে আমগুলো আমি বয়মে দিয়ে দিচ্ছি, রেখে দিচ্ছি।
তো অল্প অল্প করেই আমি ঢালছি, আর ঢালতেছে, আর এর মধ্যে একটু একটু করে আমি, তো এই তো দেখো আমার আচারগুলো সব বয়মে ভরা হয়ে গিয়েছে। দেখতে কি ভাল লাগছে না? খুবই মজা হয়েছে। আমি একটু খেয়ে নিয়েছিলাম, টেস্ট করেছি, খুবই ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আর এরপরে তো বৃষ্টি বাদল চলেই আসবে, এর জন্য আচারটা একটু তাড়াতাড়ি দিয়ে দিলাম। আর সামনে তো ঈদ আসতেছে, এর জন্য আর সময় পাবো না। তো এই তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার 3 বয়মে আচার হয়ে গেল। তো আজ এখানেই বিদায় নিই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।